কি জুট মিল থেকে শুরু করে আদ্দিন হাসপাতাল থেকে শুরু করে অনেক কিছু করেছে। নাসির টোবাকো জুতার ব্যবসা থেকে শুরু করে গ্লাসের ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। আবুল খায়ের অন্যান্য সমস্ত ব্যবসা করেছে। আর একমাত্র ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, তারা শুধু এই দেশের টাকা মুনাফা করে নিয়ে গেছে বিদেশে। 72% যেহেতু তাদের কোম্পানির মালিক বিদেশি। আর তারা সিগারেটের নতুন নতুন কারখানা করেছে। মহাখালীর কারখানা থেকে তারা এখন গিয়ে সাভারে বিশাল বড় কারখানা করছে। ফলে সিগারেট কোম্পানির মুনাফা বাড়া মানেই হচ্ছে নতুন করে আবার আমাদের উপরে বুমেরাং হিসাবে ফিরে আসবে। আর এই টাকা থেকেই তারা আমাদের যেটা কি করবে, জনগণের উপরে প্রভাব বিস্তার করার জন্য তারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদেরকে লেনদেন করাবে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেখানে সরকারের তিনজন সচিব ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরস হিসাবে পরিচালনা পর্ষদে মিটিং করেন। একটা মিটিং করলে তারা 50,000 টাকা ফি পান। বছরে 13টা মিটিং হয়েছে গত বছর। এখন গুণ করেন, 13 গুণন 50, 6.5 লাখ টাকা শুধু এটা বোর্ড মিটিং ফি। এই বোর্ড মিটিং ফির বাইরে যাকে 50,000 টাকা বোর্ড মিটিং ফি দেবে, হোটেল রেডিসনে যদি করে, তার সাথে কি আর অন্য কিছুই থাকে না? আমরা বলছি যে ওটা বাদ দেই, শুধু টাকার অঙ্কেই 50,000 টাকার তারা বোর্ড মিটিং ফি দিয়ে সরকারি সচিবদেরকে বোর্ডে রাখে। এখনো শিল্প সচিব বিএটির বোর্ডে জাকিয়া সুলতানা, সেইটাকে গভর্নমেন্ট সাসপেন্ড করেছে, এই রিটায়ারমেন্টে পাঠিয়েছে, তারপরে কিন্তু সে বিএটির বোর্ডে আছে। এখন আপনারা বলতে পারেন যে বিএটির বোর্ডে থাকলে কি সুবিধা? অসুবিধা হচ্ছে আজকে কুষ্টিয়াতে একটা মিটিং হচ্ছে, সেখানে বিএটি শ্রমিকরা আন্দোলন করছে 22 দিন ধরে। সেই আন্দোলনকারীদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য আজকে শ্রম মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে কুষ্টিয়ার ডিসিকে, যে আপনি এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর এই কারখানা চালু রাখার জন্য ব্যবস্থা নেন। কি করবেন? ঠিকাদারদের শ্রমিক ডেকে এনে, এখন মিটিংটা চলছে, আমাকে ভিডিও পাঠিয়েছে, মিটিংটা চলছে। তো শ্রম মন্ত্রণালয়ের এই সচিব তিনি যেটা করছেন সেটা হচ্ছে, নুন খেলে তো একটুখানি গুণ গাইতেই হয় নাকি? আপনাকে বছরে লাখ লাখ টাকা দেওয়া হবে, আপনি আমার জন্য দেশের না করলেও কোম্পানির জন্য তো কিছু করবেনই, তাহলে ওরা সে কাজটাই করে। এই মুহূর্তে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে শুধু সচিব না, সচিবদের ছেলে মেয়ে কতগুলো আছে তার একটা ছোট্ট উদাহরণ দিই। এই ক্যান্টনমেন্টের মধ্যে ডিওএইচএস এর মধ্যে, ক্যান্টনমেন্ট না, ডিওএইচএস এর মধ্যে বিএটির যে কারখানা আছে সেটা তুলে দেওয়ার কথা বলা হয়েছিল 1990 সালে। কারণ এটা, আপনারা যারা ঢাকায় অনেকদিন ধরে আছে তারা জানেন যে ঢাকায় আগে অনেক গার্মেন্টস কারখানা ছিল। বিগত দিনগুলোতে যেহেতু শহরের মধ্যে গার্মেন্টস কারখানা থাকবে না, কারখানাগুলো তুলে দিয়েছে। কিন্তু এখন কিন্তু দেখবেন যে অত বেশি কারখানা নেই, মিরপুরে একটা জোন ছাড়া। কিন্তু বিএটি সিগারেট বানায়, তামাক পাতার গন্ধ এখানে ছুটে, ওই কারখানাটা কিন্তু রয়ে গেছে ডিওএইচএস এর মধ্যে, যেটা আবাসিক এলাকা। ওটা সরানো যাচ্ছে না। কেন সরানো যাচ্ছে না? গত সরকারের শেষের দিকে আমলে চেষ্টা হয়েছিল, কিন্তু পারা যায়নি। তার কারণ, আমাদের যে সেনাপ্রধান ছিলেন তৎকালীন শেখ হাসিনার শেষ আমলে, তার মেয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এখনো চাকরি করেন। আমরা বললাম যে এনবিআর যে চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক যে শিল্প সচিব, তিনি 4 বছর বিএটিতে ছিলেন। তার আপন ছোট ভাই এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করেন। শেখ হাসিনার আমলে শেষ যে সেনাপ্রধান, এই বিমান বাহিনীর প্রধান ছিলেন, তার ছেলে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এখনো চাকরি করে, গুলশানে তার টেরিটরি ম্যানেজার। আমরা বলছি যে সাবেক সচিব শহীদুল হক, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, যিনি আমাদের সিগারেটের প্যাকেটে গ্রাফিক হেলথ ওয়ার্নিংটা আটকায় রেখেছিল প্রায় 2 বছর, তার ছেলে এবং মেয়ে তখন থেকে এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করে। এই যে দুদকের চেয়ারম্যান কয়দিন আগে গেলেন, শেখ হাসিনার আমলে যিনি সর্বশেষ দুদকের চেয়ারম্যান ছিলেন, গোলাম মঈনুদ্দিন 2012 সাল থেকে শিল্প সচিব থাকাকালে পরবর্তী কৃষি সচিব পর্যন্ত উনি বিএটির বোর্ডের ডিরেক্টর ছিলেন। ওনার মেয়ে এবং ওনার মেয়ের জামাই দুজনে এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করেন। ওনারা কি সুবিধা দিয়ে গেছেন? তামাক চাষ বন্ধের জন্য সরকারের একটা নীতিমালা করার কথা ছিল, ওইটাতে সবার আগে ভেটো দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এবং সবচেয়ে কষ্টের বিষয় যে বাংলাদেশে একটা অ্যাপিলেট ডিভিশনের রায় আছে, পূর্ণাঙ্গ রায়, যে কোনো নতুন করে তামাক কোম্পানিকে দেশে আনা যাবে না, এবং তামাক চাষ কমিয়ে আনার জন্য সরকারকে নির্দেশনা দেওয়া ছিল। অ্যাপিলেট ডিভিশনের রায় আছে 2017 সালে, ফুল বেঞ্চের রায়। কিন্তু এই সচিবরা বিএটির বোর্ডে থেকে সুবিধা নিয়ে দেশের সর্বনাশটা করছে। কি সর্বনাশ? সর্বনাশটা হচ্ছে, গত বছর কৃষি মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশে 23 সালে তামাক চাষ হয়েছিল 93,000 একর জমিতে।
আর 24 সালে এসে তারা বলতেছে যে 1,43,000 একর জমিতে তামাক চাষ হয়েছে। তাহলে সহজ হিসাব করেন, 93,000 একর থেকে 1,43,000 একর মানে 49,000 একর জমিতে এক বছরে তামাক চাষ বেড়েছে। তাহলে এই 49,000 একর জমিতে যদি আমরা ধান হতো তাহলে কত হতো? প্রায় 150 কোটি টাকার মতো আমরা ধান হতো এই জমিতে। তামাক পাতা কিন্তু গরুতেও খায় না, ছাগলেও খায় না, মানুষ খায়, কিন্তু ধান তো আমরা সবাই খাই। তাহলে এই যে তামাক পাতা চাষটা বাড়লো, কেন বাড়লো তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি। ওই যে মোশাররফ হোসেন ভূঁইয়ার কথা বললাম, যিনি শিল্প সচিব ছিলেন, পরবর্তীতে বিএটির বোর্ডে থাকার কারণে তিনি এনবিআর এর চেয়ারম্যান হয়েছিলেন। উনি শেষ আমলে এসে একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে আগে তামাক পাতা রপ্তানি করলে সরকারকে ট্যাক্স দিতে হতো 25%। 100 টাকা তামাক পাতা রপ্তানি করলেই 25 টাকা গভর্নমেন্টকে দিতে হতো। যেহেতু এটা ক্ষতিকর পণ্য, আমার দেশেরও ক্ষতিকর, যে দেশে পাঠাবেন সেই দেশের মানুষের জন্য ক্ষতিকর, এই জন্য 25% ট্যাক্স ছিল। উনি এসে 19 সালে সেটা 18 সালে সেটা কমায় 10% করে দিল, যে এত বেশি দেওয়ার দরকার নাই, কমায় দাও। পরের বছর 19 সালে এসে উনি বলছেন যে দেওয়ারই দরকার নাই, বলে ওটা এখন 0% করেছে। অর্থাৎ এখন বাংলাদেশ থেকে যে কেউ তামাক পাতা রপ্তানি করলে তাকে কোনো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না। 19 সালে করেছিল, ওই যে একটা খুবই কমন ডায়লগ আপনারা সবাই মিঠুন চক্রবর্তী শুনেছেন না, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। 19 সালে করে গিয়েছে, তার ফলাফলটা হচ্ছে এই বছর বাংলাদেশ পেল কি? তামাক চাষটা এক বছরে 50,000 একর জমিতে বেড়ে গেল। 50,000 একর, আপনারা এখানে হিসেব করেন কার পরিবারে কতটুকু সম্পত্তি আছে। আমাদের গোটা গ্রাম, যে গ্রামে বাড়ি আমাদের সবার মিলে 50,000 একর জমি আছে কিনা, কত গ্রাম লাগবে? সেই জমিগুলোতে তামাক চাষ বেড়ে গেল কেন? ওই তামাক কোম্পানিকে ছোট্ট একটা সুবিধা দেওয়ার জন্য। তাহলে আমি এই যে নামগুলো বললাম, এটা ব্যক্তিগত চরিত্র হননের জন্য নয়, আমাদের শুধু জানা বোঝার জন্য। কারণ আমার রোগ হলে, এখানে একজন চিকিৎসক আছেন, রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে যদি বলে আমার পেট ব্যথা, ডাক্তার কিন্তু খুঁজে পাবে না। ডাক্তারকে বলতে হবে উপর পেটে, তল পেটে, নাভির গোড়ায় কিংবা কোন জায়গায়, এটা কিন্তু বলতে হবে। না বললে ডাক্তার তো আপনার পেটের মধ্যে ঢুকতে পারবে না।